জনগণের রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দেশের জনগণের ভোটের অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার তাগিদ দেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বিষয়ক ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। সেখানে অংশ নেন ঢাকা বিভাগের ১১ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। দিনব্যাপী কর্মশালার প্রশ্নোত্তর পর্বে দল ও রাজনীতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত নেবে। এ সময় তিনি বলেন, জনগণের কল্যাণের জন্য প্রয়োজন রাজনৈতিক মুক্তি। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার। তাহলে যেই সংস্কারই করি, যাই করি আমরা, কোনোটিই কাজে লাগবে না। অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি? রাজনৈতিক ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি, তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে। তারেক রহমান বলেন, দেশের রাজনৈতিক জবাবদিহি নিশ্চিত করতে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার কাজে লাগবে না। ওরা কয়েকজন যারা গ্রুপ স্টাডি করে, ওরাও কিন্তু তাই বলেছে যে এত সংস্কার হচ্ছে কি হবে। একজন বন্ধু পাঠ করে বলে বসেছে, কিছুই হবে না। এটাই আসল কথা। এটাই অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে এমন আশা করে কমনওয়েলথ। ভোটের মধ্য দিয়ে এদেশের মানুষের মতামত প্রতিফলিত হবে, এমনটাই আশা সংস্থাটির। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সংস্কার কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন সংস্থাটির প্রতিনিধিরা। ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে ৮ সদস্যের কমিশনের। সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে বিভিন্ন পক্ষের সাথে মতবিনিময় করছে সংস্কার কমিশন। নির্বাচন নিয়ে আগ্রহী বিদেশিরাও। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সংস্কার কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কমনওয়েলথের প্রতিনিধিরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কমনওয়েলথ বৈধতা দিয়েছিল, তাই বর্তমানে তাদের অবস্থান জানতে চাইলে প্রতিনিধি দলের প্রধান জানান, ২০১৪ সালের নির্বাচন পর্যবেক্ষণ করলেও ১৮ ও ২৩ সালে আসেনি কমনওয়েলথ। বলেন, এবার কমনওয়েলথ কোনো সমস্যা সমাধানের জন্য আসেনি। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায় কমনওয়েলথ। এতে দেশের জনগণের মতামত প্রতিফলিত হবে। বাংলাদেশের সাথে নির্বাচন নিয়ে কাজ করতে চাই, সব ধরনের সহায়তা দিতেও আগ্রহী কমনওয়েলথ। সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, কোনো প্রেসক্রিপশন নিয়ে আসেনি কমনওয়েলথ, কোনো কিছু চাপিয়ে দেওয়াও তাদের উদ্দেশ্য নয়। আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তারা জানতে আগ্রহী এবং আমাদের সাথে অনেক কিছু মতামত আদান প্রদান হয়েছে। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন অন্যদের জন্য উদাহরণ হবে বলে আশা করে কমনওয়েলথ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনাল সুপারিশ করতে পারবে এমন অধ্যাদেশ আজ উপদেষ্টা পরিষদে উঠবে বলেও জানান তিনি। এছাড়া যারা ঢালাও মামলা করছে বা মামলা বাণিজ্য করছে
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের বিগত 100 দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, কেউ চায় না আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটাও ইচ্ছা নেই নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকলে ট্রাইব্যুনাল প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে। এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে। খসড়াটি অনুমোদনের জন্য বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার রয়েছে, অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। এছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইনে কথা বলার অধিকারের জন্য যেসব মামলা করা হয়েছে সব বাতিল করা হবে, তবে হ্যাকিং ও সাইবার অপরাধের বিষয়ে মামলা থাকবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এ কথা বলেন তিনি। বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি কিভাবে আরও ভালো করা যায় এই বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে সবার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভুয়া মামলায় কেউ যাতে হেনস্থার শিকার না হয় সেদিকে সরকার সজাগ রয়েছে। এছাড়া প্রতিবেশী দেশের কয়েকটি গণমাধ্যম মিথ্যা তথ্য দিয়ে উস্কানি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনাকে একটু সময় দিতে হবে। যদি আপনারা সময় না দেন, আর আমার কাছে তো এরকম কোনো কিছু নাই যে একের আমি বলবো হয়ে যা হইব, এটা জাদুর মতো তো না। আমি চাইলাম একটা টাকা কত চলে আসবে না, তো আমাদের তো সময় দিতে হবে। আমাদের যারা আছে এখানে সবাই তো সময় দিতে হবে। ভারতের আদানি থেকে বিদ্যুৎ কেনার অসম চুক্তি কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সাথে চুক্তি পুনর্মূল্যায়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। 2 মাসের মধ্যে নথিপত্র দাখিল ও প্রতিবেদন দিতে হবে কমিটিকে। মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন। 2017 সালে আদানির সাথে 25 বছর মেয়াদী বিদ্যুৎ কেনার চুক্তি হয়। অভিযোগ আছে বিনা টেন্ডারে চুক্তি করা হয় তাড়াহুড়া করে। এরই মধ্যে ঝাড়খণ্ডের গড্ডায় 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করে বাংলাদেশে সরবরাহ করছে আদানি। কিন্তু এই চুক্তিকে স্বার্থবিরোধী বলছেন বিশ্লেষকেরা। হাইকোর্টের শুনানিতেও নানা অনিয়ম তুলে ধরেন রিটকারী আইনজীবী। পরে আদানির সাথে চুক্তি পর্যালোচনায় জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করার নির্দেশ দেয় আদালত। চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। সবার আগে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানায় হাইকোর্ট। আদালত এও বলেছেন, আমরা প্রতিবেশীর স্বার্থে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সুষম এবং ভালো সম্পর্ক চাই। বাংলাদেশ অ্যারাউন্ড $30 বিলিয়ন সেভ করবে যদি এই চুক্তিটাকে রিভিউ করা হয় কিংবা এই চুক্তি থেকে বের হয়ে আসা হয়। ন্যায্যতার ভিত্তিতে চুক্তি পুনর্মূল্যায়ন না করলে আদানির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান আইনজীবী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিকশা নয়, রাজধানীতে অস্বাভাবিক যানজটের মূল কারণ প্রয়োজনের তুলনায় বেশি ব্যক্তিগত গাড়ি।
রিকশা চালকদের ওপর আইন প্রয়োগ করা হলেও ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত গাড়ি পার পেয়ে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে রাজধানীতে ন্যায়ভিত্তিক যাতায়াত ব্যবস্থা শীর্ষক আলোচনায় উঠে আসে এসব তথ্য। যানজট নিয়ন্ত্রণে গণপরিবহনের মানোন্নয়ন করার পরামর্শ বিশেষজ্ঞদের। একই সড়ক, লেন না মেনে ইচ্ছেমতো চলছে বাস, প্রাইভেট কার, অটোরিকশা, রিকশা সহ সব ধরনের গাড়ি। তীব্র যানজটে ফিটনেসবিহীন গাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে নাজেহাল যাত্রীরা। এমন চিত্র রাজধানীর চিরচেনা। রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে আলোচনা সভা হয় প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের অডিটোরিয়ামে। বক্তারা বলেন, মেট্রো রেলের মতো আধুনিক যাতায়াত ব্যবস্থা তৈরি হলেও বেশি খরচের কারণে নিম্নবিত্তরা সেটি ব্যবহার করছে কম। কি ধরনের ব্যবস্থার মাধ্যমে অ্যাক্সেসিবল করা যায় বা এই ধরনের আর কি ব্যবস্থা করা যায় ট্রান্সপোর্টেশনের, যার মাধ্যমে আসলে মোবিলিটি বা অ্যাক্সেস বাড়ানো যায়, পাবলিক গুড তৈরির প্রসঙ্গতে আমাদের একটু ভাবার সুযোগ করে দেবে। ফিটনেসবিহীন গণপরিবহন নিরাপদ না হওয়ায় মানুষ ব্যক্তিগত গাড়ির দিকে বেশি ঝুঁকছে। অসুস্থ রোগীর জন্য কোনো ব্যবস্থা নেই বাসগুলোতে। অন্যান্য দেশে স্কুল বাসের ব্যবস্থা থাকলেও ঢাকায় শুধু শিশুর জন্যই ব্যবহার হয় একটি গাড়ি। আপনি ডিসেবল যারা, হুইল চেয়ার, তার পক্ষে কি বাসে চড়া সম্ভব ঢাকা শহরে? তাহলে আপনি জাস্টিস কোথায় পাচ্ছেন? জাস্টিস তো নেই। কত পেডেস্ট্রিয়ান আমাদের 40 to 60% লোক তো 50 to 60% তো হেঁটে চলে। বিশ্লেষকরা বলছেন, শুধু রিকশা নয়, সব ধরনের গাড়ির জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। ক্ষমতার দাপট দেখিয়ে ধনী ও ক্ষমতাসীনরা শাস্তি থেকে রেহাই পেয়ে যাচ্ছেন। সবচেয়ে স্বেচ্ছাচারী ব্যবহারটা যারা করে, তাদেরকে আরও বেশি স্বেচ্ছাচারী হওয়ার জন্যে, যাদের জীবিকার জন্য এখানে কাজ করে, যারা পরিবেশকে ক্ষতি না করে কাজ করে, তাদেরকে আসলে মনে করা হয়, চিহ্নিত করা হয় যে তারা এটার জন্য সবচেয়ে দায়ী এবং তাদেরকে ধাপে ধাপে এই রাস্তা থেকে তুলে দিতে হবে, ওই রাস্তা থেকে তুলে দিতে হবে, এই কাজগুলি করা হয়। এদিকে দূষণ রোধ ও কার্বন নিঃসরণ কমাতে সাইকেল ব্যবহারেও উৎসাহ দেওয়া হয়। সকলকে অ্যাক্সেসিবিলিটি দিতে চাই। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে 500-র বেশি প্রসাধনী সামগ্রী বিক্রি হলেও বেশিরভাগেরই মান বজায় রাখতে পারেনি তদারকি সংস্থা বিএসটিআই। এই সুযোগে অবাধে নকল ও ভেজাল প্রসাধনী বিক্রি করছে অসাধু বিক্রেতারা। প্রতারিত হচ্ছে ক্রেতারা। তাই বিএসটিআই এর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কঠোর পদক্ষেপের আহ্বান ক্যাবের। প্রসাধনীর বাজার রমরমা। হাত বাড়ালেই পাওয়া যায় ব্র্যান্ড, নন ব্র্যান্ড, দেশি বিদেশি হাজারো পণ্য। তবে এসব পণ্যের কোনটা আসল আর কোনটা নকল সে বিষয়ে নিশ্চিত নন অনেকে। প্রতিনিয়ত ভেজাল পণ্য কিনে প্রতারিত হচ্ছে ক্রেতারা। বাজারে 500-এর বেশি রূপচর্চার কসমেটিক্স বিক্রি হলেও বেশিরভাগেরই মান ঠিক নেই। বিএসটিআই মান নির্ণয় করতে পেরেছে মাত্র 367টি পণ্য। ভেজালের অভিযোগে 18টি প্রতিষ্ঠানের রং ফর্সাকারী ক্রিম ও একটি লোশন নিষিদ্ধ করেছে। নজরদারির বাইরেই অনেক ক্ষতিকর প্রসাধনী পণ্য। 29টি পণ্য বিএসটিআই থেকে সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। এর বাইরেও কিছু পণ্য রয়েছে। কিছু পণ্য রয়েছে যেগুলো মেডিকেটেড পারপাস সার্ভ করে, কিছু পণ্য রয়েছে যেগুলো ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিয়ন্ত্রণে। এই পণ্যগুলোর বিষয়ে আমরা আসলে আপনাকে কোনো তথ্য দিতে পারবো বলে আমার মনে হচ্ছে না। নিত্য পণ্যের বাজারে অভিযান হলেও প্রসাধনী খাতে তদারকি কম বলছে ক্যাব। এরই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কারসাজি রোধে কর্তৃপক্ষকে আরও আন্তরিক হওয়ার তাগিদ তাদের। আমরা মনে করি যে বিএসটিআই সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি এগুলো দেখভাল করার দায়িত্বে আছে, তাদেরকে আসলে মাঠ পর্যায়ে সহ আমদানির ক্ষেত্রেও কিন্তু এই পণ্যগুলি যেন হয়। আমাদের দেশের বিভিন্ন জায়গায় নকল কারখানার ছড়াছড়ি আমরা দেখছি, তো এই জায়গাগুলিও তদারকি রাখা দরকার, এগুলোকে বন্ধ করা দরকার। মানহীন পণ্যের বিস্তার ঠেকানো এবং প্রসাধনী শিল্পে দেশীয় উদ্যোক্তাদের নীতি সহায়তার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে জনপ্রশাসন একাডেমির নামে দেওয়া 700 একর বনভূমির বরাদ্দ বাতিলের পর জমি বুঝে নিয়েছে বন বিভাগ। আইন ভেঙে সংরক্ষিত বনভূমিকে খাস জমি দেখিয়ে একাডেমি নির্মাণের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার আমলে। বন বিভাগ জানিয়েছেন, পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষিত এই বনভূমিতে ফিরিয়ে আনা হবে হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য। পাখির চোখে তাকালেই চারদিকে বনভূমি, পাশে সমুদ্র, নজর কাড়া দৃশ্য কক্সবাজার দরিয়ানগরে।
বন বিভাগের জমিতেই 2021 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তোলার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। মাত্র 1 লাখ টাকায় দেয়া হয় 700 একর বনভূমির বরাদ্দ। জনপ্রশাসনকে বরাদ্দ দিতে ভূমি মন্ত্রণালয় জায়গাটিকে অকৃষি খাস জমি হিসাবে দেখায়। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে এই বরাদ্দ, ফিরিয়ে দেওয়া হয় বন বিভাগকে। বনভূমি ফিরে পাওয়ার পর অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। বনায়ন উপযোগী হয়েছে, খালি হয়ে গেছে, খালি হওয়ার পর বর্তমানে আবার বনায়ন করা যায়, সেগুলো বনায়নের আওতায় আনবো। আর যারা ওই এলাকায় জবরদখল করছে, প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে আমরা সেগুলোকে জবরদখল উচ্ছেদ করে পুনরায় বনায়ন প্রক্রিয়া আনা করবো। বনের জমি বরাদ্দ দেয়াকে আইন লঙ্ঘন বলছেন পরিবেশ কর্মীরা। সংরক্ষিত বন কখনো কাউকে ইজারা দেওয়া যায় না, তবু রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে সেটি দিয়েছিল। আমরা মনে করি সেটি এখন উদ্ধার হয়েছে, সেখানে বনায়ন করা খুব দরকার এবং এটি বনায়ন করা হলে পর্যটক স্পট গড়ে তোলা যাবে সেখানে। এদিকে বনভূমির বিভিন্ন স্থানে 1000 বসতি স্থাপন করে বসবাস করছে নিম্ন আয়ের মানুষ। উচ্ছেদের আগে পুনর্বাসন চান তারা। সরকার আছে এবার যেন আর সহযোগিতা করিবার তাই বাড়ি বানালে আড়াই চাই খুশি দেখেছে, সেজন্য আমরা অনেক খুশি। এখন সরকার যদি কিছু একটা করতে গেলে আমাদের কোনো জায়গায় পুনর্বাসন করতে হবে। সংরক্ষিত এই বনভূমিতে গর্জন, চাপালি সহ বিভিন্ন প্রজাতির গাছপালা ও প্রাণীর আবাসস্থল রয়েছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আইন ভেঙে সংরক্ষিত বনভূমিকে খাস জমি দেখিয়ে জনপ্রশাসন একাডেমি নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি তো এখন আপাতত বাতিল করা হয়েছে। এ বিষয়ে বন বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার বক্তব্য পেয়েছেন কিনা? আর এই যে আইন যে আগে ভেঙে এইটার বরাদ্দ দেওয়া হয়েছিল, এই বিষয়ে আইন বিশেষজ্ঞরা কি বলছেন? হ্যাঁ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো বক্তব্য আমরা পাইনি। তবে এই বিষয়টি নিয়ে আসলে যখন বরাদ্দ দেওয়া হয়েছিল তখন থেকে কিন্তু আমি কাজ করেছিলাম। সেই সময় আমি কক্সবাজার জেলা প্রশাসক এবং সেই সাথে বন মন্ত্রণালয়ের কাছেও আমি ধর্ণা দিয়েছি। তাদের থেকে কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি। যখন সরকার পতন হয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পর এখন অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে, তখন বন পরিবেশ জলবায়ু মন্ত্রণালয় সেই জমিটি আসলে বাতিল করে দেয়। তো সেই প্রেক্ষিতে আসলে বন বিভাগ বলছে এটা তাদেরকে না জানিয়ে বা পাশ কাটিয়ে সেটি যে খাস জমি দেখিয়ে এবং সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য সেটি বরাদ্দ নেওয়া হয় এবং সেখানে একটি অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি করারও অনেকটা অনুমোদন হয়ে গিয়েছিল। তবে বনের জমি আসলে সেইভাবে এভাবে দখল করাকে নিয়ে অনেকটা ক্ষোভ জানিয়েছেন এখানকার যারা আইনজ্ঞ আছেন। তারা বলছেন যেহেতু সেখানে বন্য প্রাণীরাদের বসবাস রয়েছে, বিচ্ছেদন রয়েছে, তবে সে যেখানে আপনি দেখছিলেন, আমার প্রতিবেদন দেখছিলেন, সেখানে বেশ কিছু ঘর রয়েছে। তো আসলে ঘর কিন্তু এত বিস্তীর্ণ বনভূমির মধ্যে একটি অংশে কিন্তু তারা সেখানে বসতি স্থাপন করেছে। তো তারা বলছেন তাদের যদি অন্যত্র পুনর্বাসন করা যায় তাহলে হয়তোবা তারা, যে খুব নিম্ন আয়ের মানুষ, তারা বলছেন তারা পরিবার পরিজন নিয়ে অনেকটা সুন্দরভাবে থাকতে পারবে। এবং পাশাপাশি সেখানে পরিবেশ কর্মীরা বলছেন বনের জায়গা যেহেতু বনকে ফিরিয়ে দেওয়া হয়েছে, সেখানে নতুন করে পর্যটন স্পট করা হলে অনেকটা ভালো হয়, যেহেতু খুব সমুদ্রের খুব কাছাকাছি সেই বনটা, অর্থাৎ দরিয়ানগর এলাকায়। তো সেখানে পরিবেশ কর্মীদের মতামত হচ্ছে এটি। এবং বন বিভাগের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন, এখানকার যিনি বন কর্মকর্তা আছেন তিনি বলেছেন সেখানে তারা নতুন করে গাছ রোপণ করা হবে, যেহেতু সেখানে বসতি স্থাপন করতে গিয়ে অনেক গাছ কাটা পড়ে গেছে। পাশাপাশি সেখানে বন্যপ্রাণীদের অভয়ারণ্য ছিল, সেই জায়গা অর্থাৎ প্রাণীদের যে আবাসস্থল ছিল সেটি অনেকটা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় বেশ কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা বলছিলেন গত অন্তত পক্ষে 5 থেকে 10 বছর আগে তারা সেখানে হাতির বিচরণ দেখেছেন, কিন্তু এখন কিন্তু সেরকম বিচরণ নেই। শুধু হাতি নয়, সেখানে অনেকটা বন্য শূকর থেকে শুরু করে অনেকটা বিলুপ্ত প্রায় প্রাণী সেখানে থাকতেন বা সেখানে বসবাস করতেন বলে আমরা স্থানীয় মানুষের কাছ থেকে শুনেছি। কক্সবাজার থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।
তথ্য প্রযুক্তি খাতে 14,000 মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে রাজশাহীর হাইটেক পার্ক। সঠিক পরিকল্পনা ও প্রচারের অভাবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের টানতে পারেনি। কর্তৃপক্ষ বলছে এই মাসেই কাজ শুরু করতে না পারলে সেসব প্রতিষ্ঠানের জায়গা বরাদ্দ বাতিল হবে। সুযোগ পাবে নতুন প্রতিষ্ঠান। রাজশাহীতে পদ্মা নদীর তীরে 31 একর জায়গায় 343 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হাইটেক পার্ক। 20টি প্রতিষ্ঠানের জায়গায় চালু হয় 13টি, নতুন করে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে 3টি। দেশে প্রযুক্তিতে দক্ষ বহু তরুণ থাকলেও সাবেক আওয়ামী লীগ সরকার পর্যাপ্ত বিনিয়োগ আকর্ষণে ব্যর্থ হয়েছে। এই কারণে 14,000 মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে কর্মরত মাত্র 400 জন। টিমের ওনারদেরকে এখানে ইনভাইট করা, এখানে এনে অফিস স্পেসগুলো দেখানো, প্লাস তাদেরকে এটা বোঝানো যে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়, প্লাস একটা নেটওয়ার্কিংয়ের একটা পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এবার নতুন বিনিয়োগকারীদের টানতে চাইছে কর্তৃপক্ষ। যেসব প্রতিষ্ঠান সক্ষমতা দেখাতে ব্যর্থ তাদের বরাদ্দ বাতিলের পরিকল্পনা তাদের। এই নভেম্বরের মধ্যে যে সকল প্রতিষ্ঠান তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করবে তাদের অ্যালটমেন্ট আমরা রাখবো, যারা শুরু করবে না তাদেরটা আমরা অটোমেটিক্যালি বাতিল করে আবার নতুন বিনিয়োগের জন্য আমরা চেষ্টা করব। গেল আগস্টে সরকার পতনের পর লুটপাটে হাইটেক পার্কে ক্ষয়ক্ষতি 32 কোটি টাকা। দেখা দেয় নিরাপত্তা শঙ্কাও। তবে অবকাঠামো সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে। আমাদের একটা টেন্টেটিভ ডেট ছিল যে আমরা 10 তারিখে আমরা শুরু করব, উদ্বোধন করব। তো আসলে অনাকাঙ্ক্ষিতভাবেই দেশের এই পরিস্থিতিতে আমাদের এখানে অনেক ধরনের ক্ষতি হয়ে গেছে। ওই সময়টা আসলে যারা ছিল তারা দেখেছে। স্বাভাবিকভাবে 10 তারিখে শুরু করতে পারিনি। এটা কিছু ফার্নিচার আবার কিনে পরবর্তীতে 23 তারিখে আমরা 23 আগস্ট আমরা উদ্বোধন করেছি ছোট পরিসরে। হাইটেক পার্কের দুটি অংশে রয়েছে সিলিকন টাওয়ার ও আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। সঠিক প্রচারে এটি হয়ে উঠতে পারে প্রযুক্তির বড় হাব। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আবহাওয়া অধিদপ্তরে তৈরি হচ্ছে নতুন প্রশাসনিক কাঠামো। এতে থাকছেন একজন মহাপরিচালক, 4 জন পরিচালক, 19 জন উপপরিচালক সহ আবহাওয়াবিদরা। নিয়োগ বিধি চূড়ান্ত হলে সারা দেশে 1300 পদের বিন্যাস হবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলছেন, বর্তমানে চাহিদার তুলনায় অর্ধেক জনবল নিয়ে চলছে এই বিভাগ। অক্টোবরের শুরুতে ময়মনসিংহের নালিতাবাড়িতে উজানের ঢলে সৃষ্টি হয় বন্যা। আবহাওয়া পূর্বাভাসের পর্যবেক্ষণ অফিস না থাকায় সে সময় অতি ভারী বৃষ্টির রেকর্ড করা যায়নি। প্রতি বছরই উজানের ঢল ও বজ্রপাতে বিপর্যস্ত হয় সুনামগঞ্জের হাওর এলাকা। পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থান চেরাপুঞ্জি থেকে পানি সরাসরি আসে ভাটির টাঙ্গুয়ার হাওরে। আবার বিশ্বের বজ্রপ্রবণ এলাকা হওয়ার পরও এ জেলায় নেই কোনো আবহাওয়া অফিস। মারাত্মক ভূমিকম্প প্রবণ এলাকার ডাউকি ফল্টের সীমানায় থাকা সিলেটেও নেই ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। দুর্যোগ দুর্বিপাকের আগাম খবর পেতে এবং কৃষি প্রযুক্তির সুবিধার লক্ষ্যে কিশোরগঞ্জের নিকলি হাওরে গড়ে উঠেছে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার। অথচ সেখানে 12টি পদের বিপরীতে রয়েছে মাত্র 4 জন। জনবল সংকট কাজে আসছে না খাগড়াছড়ি আবহাওয়া অফিসও। কেন্দ্রটিতে কর্মরত মাত্র 2 জন। ঢাকার কেন্দ্রীয় অফিস ছাড়া হালনাগাদ কোনো তথ্য মেলে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে আবহাওয়া অফিস 24 ঘন্টায় খোলা থাকার কথা, অথচ সারা দেশে 61টি পর্যবেক্ষণাগারে অর্ধেক জনবলই নেই। লোকজন তো প্রয়োজন অনুযায়ী সেট আপ করা হয়েছে পদগুলি, তো যদি অর্ধেকের নিচে চলে আসে তো কি অসুবিধা হবে না? তো এখন আমার এখানে নিয়ম হলো যে অবজারভেটরিগুলি 24 ঘন্টা খোলা রাখতে হয়, 3 ঘন্টা পর পর অবজারভেশন নিতে হয়। তো কে নিবে? কোনো জায়গায় 2 জন কর্মচারী এই কাজ চালায় যাচ্ছে। 2017 থেকে নিয়োগ পদোন্নতি বন্ধ, অথচ লোকবল সংকটে বেশিরভাগ অফিসেই সার্বক্ষণিক কাজ হয় না। এখন একটা নতুন পদ তৈরি হয়েছে এখানে, মহাপরিচালক, তার অধীনে চলবে। এখানে 4 জন পরিচালকের পদ আছে। উপপরিচালকের পদের সংখ্যা বাড়ানো হয়েছে অনেক, 19 জন করা হয়েছে, এরকম আর কি, নিচের দিকেও আরও বাড়ছে। আরও নির্ভুল ও আধুনিক উপায়ে পূর্বাভাস দেওয়ার লক্ষ্যে 2016 থেকে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন সহ ব্যয়বহুল আধুনিক প্রযুক্তি চালু রয়েছে। অথচ লোকবল সংকটে প্রান্তিক পর্যায়ে পৌঁছাচ্ছে না পূর্বাভাসের হালনাগাদ তথ্য। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে অটোরিকশার ধাক্কায় আফসানা রাচি নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 53তম ব্যাচের শিক্ষার্থী। সহপাঠীরা জানায়, নতুন কলা ভবনের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা রাচিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিরাপদ ক্যাম্পাস সহ 7 দফা দাবি জানিয়ে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলায় আগাম আলু রোপণে ব্যস্ত কৃষক। বাজারে আলুর দাম বেশি থাকায় অন্যবারের তুলনায় এবার আলু চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। যদিও বীজ, সার, কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন খরচ বাড়ার শঙ্কা তাদের। তবে ভালো ফলন হলে ভালো লাভের আশা করছেন তারা। কুড়িগ্রামের ধরলা ও তিস্তার বিস্তীর্ণ চরে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক। বন্যার পর জমি পরিত্যক্ত থাকায় ও আগাম জাতের ধান কাটার কারণে এবছর চরাঞ্চলে বেড়েছে আগাম আলুর আবাদ। আগাম আলু করলে হয়তো বা আমরা একটু আলুর দাম বেশি পাবো। এখন যেমন বাজারে অনেক দাম বেশি, ৭০ টাকা কেজি। আমরা এই এসে একটু আগাম করতেছি। কোলেস্টারে দেবো না, বিক্রি করে বেশি দাম পাবো। এখন আছে কামলার দাম কম। জয়পুরহাটের প্রায় ৭,০০০ হেক্টর জমিতে আবাদ হচ্ছে আগাম জাতের আলু। প্রতি বিঘা জমি আবাদে খরচ হচ্ছে ৩০ থেকে ৩৫,০০০ টাকা। প্রথম অবস্থায় আলু বীজ সংগ্রহ করেছিলাম এবং সারও নিয়েছিলাম, যার জন্য আমার কোনো কষ্ট ব্যাগ পাতে হয়নি। আলুর বীজ কিনেছিলাম ২৪০০, এবার হলো ৩৮০০, ৪২০০, ৪০০০, ৩৭০০, বিভিন্ন দাম। অন্য বছরের তুলনায় বেড়েছে বীজ, সার ও কীটনাশকের খরচ। তবু ভালো ফলন ও উপযুক্ত দাম পেলে লাভবান হওয়ার আশা লালমনিরহাট ও ফরিদপুরের কৃষকদের। ওষুধপাতির দাম, কীটনাশকের দাম থেকে শুরু করে সব জিনিসের দাম সরকার আমাকে কমায় দিলে আমরা কৃষি বাঁচবো। সার, কীটনাশক যদি আমাদের লোনের মাধ্যমে দেয়, বুঝছেন, তাহলে আবার মনে করেন এই মাঠে প্রচুর আলো হবে। সার ও কীটনাশকের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমাদের যে সারের যে সাপ্লাই এবং যে ডিমান্ড, আমরা আশা করতেছি যে আমাদের সরবরাহ এবং চাহিদার মধ্যে এখন পর্যন্ত আমরা মোটামুটি একটা ভালো অবস্থায় আছি। বীজ বপনের ১.৫ থেকে ২ মাসের মধ্যেই আগাম আলু তুলে বাজারজাত করা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা কৃষকদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, বাজারে আলুর দাম বেশি থাকায় আলু চাষে এবার কৃষকদের আগ্রহ বেড়েছে, কিন্তু এর ক্ষেত্রে যেহেতু বীজ এবং কীটনাশক সহ অন্যান্য উপকরণের দাম বেশি, খরচ বৃদ্ধিরও একটা শঙ্কা তৈরি হয়েছে। কৃষকরা কি বলছেন, আর কৃষি বিভাগ থেকে কি কোনো সহায়তার কথা বলা হয়েছে এই বিষয়ে? ঠাকুরগাঁও একটি আলু চাষের প্রধান জেলা। এই জেলায় বর্তমানে আলু একবারে অর্থকরী ফসল হিসেবে কিন্তু রূপান্তরিত হয়েছে। এই কারণে ঠাকুরগাঁওয়ের চাষিরা সর্বত্র কিন্তু আলু চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। তবে চাষিরা বলছেন এবছর অন্যান্য বছরের তুলনায় আলুর বীজের এবং সারের দাম বেশি, এই কারণে উৎপাদন খরচ কিন্তু বেশি। কৃষি বিভাগের তথ্য মতে গত বছর ঠাকুরগাঁয়ে ১৫,০০০ হেক্টর জমিতে আগাম আলুর চাষ হলেও এবছর কিন্তু সেটা কমে প্রায় ১১,০০০ হেক্টর জমিতে আগাম জাতের আলুর চাষ হয়েছে। এখানে মূলত দুই ভাবে আলুর চাষ হয়, একটি হচ্ছে আগাম জাত। এই আগাম জাতটা পতিত এবং আগাম জাতের ধান কাটার পরে কিন্তু লাগায়, এবং যেটি লেট এটা কিন্তু এটা আরো কিছুদিন পরে লাগানো হবে। আর যে আগাম জাতের যেটি চাষ হয়েছে এটি কিন্তু আর কয়েকদিনের মধ্যেই বাজারজাত করবেন চাষিরা, এমনটা কিন্তু তারা আশা করছেন। আর কৃষি বিভাগ থেকে কিন্তু শুধু কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে চাঁদা কিভাবে উৎপাদন করবেন, কিভাবে উৎপাদন বৃদ্ধি করবেন। কৃষি বিভাগে কিন্তু কোনো সহায়তা প্রদান মূলত আলু যারা আগাম চাষি তাদেরকে সেইভাবে করা হয়ে থাকে না। আর কৃষকরা যে এবার বাজারে কিন্তু সারের দাম বেশি এবং আলুর দাম বেশি, এই কারণে কৃষকরা কিন্তু বলছেন যে উৎপাদন খরচ কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশি। এখানে যদি তারা ভালো দাম পান তাহলে কিন্তু লাভবান হতে পারবেন, আর যদি আলুর দাম কমে যায় তাহলে কিন্তু
কৃষকরা লোকসানের মধ্যে পড়বেন। আর এখানে যে পরিমাণ আলুর চাষ হয়েছে এবং চাষিরা কিন্তু এখনো আলু লাগাতে ব্যস্ত সময় পার করছেন, যে আলুটি কিন্তু আরো কিছুদিন দেরি সময় লাগবে। আর যেটি বর্তমানে হচ্ছে এটি হয়তো আর 8 থেকে 10 দিনের মধ্যে বাজারে যাবে এবং বাজারটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে কিন্তু এখানকার চাষিরা মনে করছেন। তবে এখানকার কৃষি বিভাগ কৃষকদের সর্বাত্মক পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং চাষিরা কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছেন। কীটনাশক এরও খরচ কিন্তু এবার একটু বেশি, এই কারণে সব মিলেই উৎপাদন খরচ বেশি হবে। এখানে চাষিরা যেমন চাচ্ছেন আলুর দাম বেশি হলে তারা লাভবান হবেন, ভোক্তারাও কিন্তু আশা করছেন যে তারা যদি কম দামে আলু পান তাহলে কিন্তু তারা লাভবান হবেন। ঠাকুরগাঁও থেকে আগাম আলু চাষের বিষয় নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। ভোক্তাদের স্বস্তি দিতে এবার ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করবে টিসিবি। সংস্থাটির ট্রাকে প্রতি কেজি আলুর দাম পড়বে 40 টাকা। একজন ক্রেতা কিনতে পারবেন সর্বোচ্চ 3 কেজি আলু। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টিসিবি। এতে বলা হয়, ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি এখন থেকে আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে ঢাকা মহানগরীতে 50টি এবং চট্টগ্রাম মহানগরীতে 20টি ট্রাকের মাধ্যমে 40 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, মসুর ডাল 60 টাকা এবং চাল 30 টাকায় বিক্রি হবে। একজন গ্রাহক সর্বোচ্চ 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল এবং 5 কেজি চাল কিনতে পারবেন। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারকে এগিয়ে নিতে ফরিদপুরে তৈরি হচ্ছে 25 থেকে 30 ধরনের যন্ত্র। কাঁচামালের অভাব সত্ত্বেও বিদেশি যন্ত্রের সাহায্যে প্রতিযোগিতা করে টিকে আছেন এখানকার কয়েকজন উদ্যোক্তা। সরকারের সহায়তা পেলে স্থানীয় চাহিদা মেটানোর আশা তাদের। ফরিদপুরে 10 কারখানায় তৈরি হচ্ছে খড় ও ঘাস কাটা মেশিন, ভুট্টা মারাই যন্ত্র, পেঁয়াজ সংরক্ষণ ব্লোয়ার সহ 25 থেকে 30 ধরনের কৃষি যন্ত্র। আরও আছে পাওয়ার টিলার চালিত বীজ বপন, আলু রোপণ ও উঠানোর যন্ত্র। একটা মেশিন তৈরি করতেছি, অভিজ্ঞতা না থাকলে এটা সম্ভব না। বিদেশ থেকে যে মেশিনগুলো আসে, যে যন্ত্রগুলো আসে, এই যন্ত্রগুলো আমরা তৈরি করতে পারবো যদি আমাদের সরকার যদি কিছু ক্যাপিটাল মেশিন আমাদেরকে দেয়, কিছু আধুনিক যন্ত্র যদি দেয়, সেই আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা আধুনিক কৃষি যন্ত্র তৈরি করতে পারবো। কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় এ সকল কারখানায় তৈরি পণ্যের চাহিদা তৈরি হয়েছে। স্থানীয় পর্যায় থেকে যে কোনো সমস্যার সমাধান পাওয়ায় উপকৃত হচ্ছেন ব্যবহারকারীরা। ব্লোয়ার ফ্যানের মাধ্যমে আমরা একটা হাউজের মধ্যে 10 টন করে পেঁয়াজ রাখতে পারি। কৃষি বিভাগের দাবি, যন্ত্র ব্যবহারে কৃষককে প্রশিক্ষণের ব্যবস্থা করে তারা সহযোগিতা করছে। বিভিন্ন প্রকার পরামর্শ দিচ্ছে যে জিনিসগুলি কৃষক ব্যবহার করতে পারে এবং এখন পর্যন্ত কৃষকের যথেষ্ট সুফল পাচ্ছে। জমি চাষ থেকে ফসল উৎপাদন পর্যন্ত যন্ত্রের সাহায্যে 20 থেকে 25% ব্যয় কমানো সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুরের এক বিদ্যালয়েই পড়ছে 20 যমজ শিশু। চেহারায় মিল থাকায় ওদের চিনতে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় সহপাঠীদের। শিক্ষকরাও প্রায় পড়েন বিপাকে। তবে যমজ ওই শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের আগ্রহ উচ্ছ্বাসের কমতি নেই। দেখতে একই রকম, এজন্য প্রায় তাদের চিনতে বিড়ম্বনায় পড়েন সহপাঠী ও শিক্ষকরা। একই সঙ্গে 20 যমজ শিক্ষার্থীর দেখা মিলবে রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তাদের নিয়ে আগ্রহের কমতি নেই অভিভাবকদেরও। ঘুমাইও একসাথে, বাজারও যাই একসাথে, চানও করি একসাথে। যে কোনো একটা কাজ যদি দেই, দুজনকে একসঙ্গে দিলে এরা বেশি খুশি হয়। দুইজনই খুব সুন্দরভাবে চলাফেরা, কথাবার্তা যা যেবিতি, দুইজনকে বুঝি ভালো। আমরা তার বাবা মার সঙ্গে উঠান বৈঠক, হোম ভিজিট এবং তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছি। যমজ শিশুদের মধ্যে মেলবন্ধন দেখে খুশি শিক্ষকরাও। তাদের প্রতি বিশেষ নজর রাখার কথা জানান প্রধান শিক্ষক। এই সমস্ত শিশুর প্রতি বেশি যত্নবান হই আমরা এজন্য যে একই সেবায় একজন মা 2টি শিশুকে মানুষ করার প্রত্যয় নিয়ে বিদ্যালয় আমাদেরকে দিয়েছে, যার ফলে এই শিশুদের প্রতি আমরা বেশি যত্নশীল হই। এসব শিশুদের ব্যাপারে মা বাবার পক্ষ থেকে কোনো পরামর্শ থাকলে শিক্ষকদের সেটি গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাদের প্রতি বাড়তি যত্নের পরামর্শ দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
আমাদের শিক্ষকবৃন্দ এবং কর্মরত শিক্ষা কর্মকর্তাগণ নিয়মিত তাদের খোঁজখবর নেন এবং তারা, আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে পড়ালেখায় ভালো করে দেশ এবং জাতি গঠনে তারা অবদান রাখবে। জেলার 1455টি স্কুলে পড়ালেখা করছেন প্রায় 500 যমজ শিশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।